দর্শক পাঠক দেখছেন কি খবর, সকাল সন্ধ্যার বার্তা কক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। নানা ঘটনা পরিক্রমা, চড়াই উতরাই আর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ৭৫ বছর পূর্ণ করল দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার গোড়াপত্তন হয়েছিল ১৯৪৯ সালের ২৩ জুন, যে দলটির নেতৃত্বে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। ঢাকার টিকাটুলির KM দাস লেন রোডের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪০ জনের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৫৩ সালের ২১ অক্টোবর দলের নাম থেকে বাদ পড়ে মুসলিম শব্দটি, দল পরিচিত হয় আওয়ামী লীগ এই নামে। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ পূর্ব বাংলার মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হয়ে ওঠে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে বাংলাদেশ। কি খবরে আজ আমরা আলোচনা করব আওয়ামী লীগের এই পথ পরিক্রমা নিয়ে। এজন্য কথা বলতে সঙ্গে আছেন সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ, তিনি সকাল সন্ধ্যার প্রধান সম্পাদক। গাজী নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা জানি ভারত ভাগের সময় পাকিস্তানের আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের যে আন্দোলন, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পূর্ববঙ্গের মুসলিম লীগের নেতারা। তারপরেও কেন দেশ ভাগের ২ বছর না পেরোতেই আওয়ামী মুসলিম লীগ গঠনের প্রয়োজনীয়তা তৈরি হলো? এর জবাব আসলে যদি আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি দেখি, সেখানে আসলে এই জবাবটা রয়েছে যে কেন মুসলিম লীগ ভেঙে আরেকটি নতুন দল করার দরকার পড়ল। ইতিহাসে ছাত্রমাত্রই জানেন যে ১৯৩৭ নির্বাচনের পর এই অংশে কিন্তু মুসলিম লীগ খুব দুর্বল ছিল। আমি বলছি পাকিস্তানের এই অংশে, আমরা যেখানে এখন তৎকালীন পূর্ব পাকিস্তান যদি পরিষ্কার করে বলতে হয়, এইখানে পূর্ব পাকিস্তানের মানে পূর্ববঙ্গের মুসলিম লীগ, পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ আসলে দুই রকমের চরিত্রের রাজনৈতিক মানে সমর্থন নিয়ে তৈরি হয়েছে। ওই পারে যেমন ল্যান্ডলর্ড কিংবা সমাজের প্রভাবশালী অংশ পশ্চিম পাকিস্তানে রাজনীতিটা নিয়ন্ত্রণ করত। এইখানে আমাদের পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গ, সেইখানে কিন্তু রাজনীতিটা অনেকটাই মানে উদীয়মান যে মুসলমান মধ্যবিত্ত, যে বিকাশমান মধ্যবিত্ত, তাদের হাত ধরে এইখানে রাজনীতির বিকাশটা হচ্ছিল। তো সেই বিকাশটা যেটা আমরা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে যে কথাটা, যে স্টেটস বলে, এগুলি অনেক লম্বা কথা হয়ে যাবে, যে মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একাধিক রাষ্ট্রের কথা সেখানে বলা হয়েছিল। তো এই যে আমি বললাম যে একটা বিকাশমান মুসলিম মধ্যবিত্ত, তাদের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে পশ্চিম পাকিস্তানের যেটাকে যদি আমরা একটু ক্রিটিক্যালি বলি, পুঁজি নিয়ন্ত্রিত যে রাজনৈতিক শাসন, যেখানে মুসলিম পুঁজিপতিদের এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল যেই মুসলিম লীগের পেছনে, এবং আমি আগেই বলেছি যে জমিদার এবং সমাজের অ্যাফ্লুয়েন্ট অংশটা মুসলিম লীগ করত, তাদের আকাঙ্ক্ষা একরকম ছিল না। সো যখন দেশ ভাগটা হলো আমাদের এখানে ৪৭-এ, যখন পাকিস্তান ভাগ হলো, তখন কিন্তু এই অংশের যে আকাঙ্ক্ষা
সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হচ্ছিল না। হ্যাঁ, সেটা আমরা কিন্তু ইয়েতেও দেখতে পাবো, যে হচ্ছে আমি যে বললাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে দেখতে পাবো। আর এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আসলে বলতে হয়, সেটা হচ্ছে বেঙ্গল মুসলিম লীগের যে নেতৃত্বে যারা ছিলেন, শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাসিম, মানে এরা এনলাইটেন্ড অংশ বলা হয় আর কি, যে এরা কিন্তু আবার বাংলা ভাগ এটার বিরোধী ছিল। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা অনেকে জানে, কিন্তু আমি বললাম কি এই মাত্রাগুলি অনেক অনেক মাত্রা রয়েছিল আর কি। এই পাকিস্তান ভাগের পরও, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের পরও হচ্ছে এই মানে কেন আওয়ামী লীগের জন্মটা হলো, কেন মুসলিম বাঙালিরা মানে মুসলিম লীগের মাধ্যমে তাদের রাজনীতির আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছিল না। এমনকি হচ্ছে আমরা জানবো হচ্ছে দেশ ভাগ হয়ে যাওয়ার পরও আপনি জানেন যে কংগ্রেসের লিডার শরৎ বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং হচ্ছে আবুল হাসিম, ওনারা হচ্ছে মানে বাংলাকে আবার একত্রীকরণের আরেকটি উদ্যোগও নিয়েছিলেন তখন। তো আমি যেটা বলছি যে এই মানে বাঙালি জনগোষ্ঠীর যারা রাজনৈতিক প্রতিনিধিত্ব করছিলেন তাদের যে রাজনৈতিক চেতনা, সেটার সঙ্গে পাকিস্তান মুসলিম লীগের যে পুরো মানে পশ্চিম পাকিস্তানের নেতৃত্বের আসলে মিল ছিল না। তো সেই কারণে, সঙ্গত কারণে আমরা দেখব হচ্ছে 48-এ ছাত্রলীগের জন্ম হয় এবং হচ্ছে 49-এ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার আত্মজীবনীতে লিখেছেন যে উনি মনে করছিলেন তখন যে একটি সক্রিয় এবং শক্তিশালী বিরোধী দল থাকা উচিত ছিল। সেই প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগের জন্ম। যদি আওয়ামী লীগের এই দীর্ঘ পথ পরিক্রমাকে সংক্ষেপে বলতে চাই, তাহলে শুরুতেই চলে আসবে 1954 সালের যুক্তফ্রন্ট গঠনের কথা। এরপর সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে নিয়ে পথ চলছিল আওয়ামী লীগ। 1957 সালে মাওলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে আলাদা দল গঠন করেন। এরপর আইয়ুব খানের সামরিক শাসনে নানা জুলুম নির্যাতনের মধ্যে শেখ মুজিব আওয়ামী লীগকে সংগঠিত করেন। 66 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন তিনি। তার নেতৃত্বে 71-এ আসে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু তার 3 বছর না যেতেই 75 সালে স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হতে হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে ছিল। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুও ছিলেন দারুণ জনপ্রিয়। এমন বাস্তবতায় স্বাধীনতার 3 বছরের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল কারণ কি ছিল বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা একটা আসলে পরিকল্পনার ফসল। কাদের পরিকল্পনা? সেটা যদি মোটা দাগে বলতে হয় যে বাংলাদেশ রাষ্ট্র মানে তো পাকিস্তানের কাছ থেকে তো আমরা স্বাধীনতা অর্জন করেছি। মানে আমরা অর্জন মানে কি, আমরা তাদেরকে যুদ্ধে হারিয়ে আমরা স্বাধীন হয়েছি। তো এর মধ্যে পরাজিত অংশটাও শক্তিশালী ছিল। এবং আমাদের এইখানেও হচ্ছে এটা কিন্তু এটা মনে রাখার বিষয় যে 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী বিরোধী ভোট ছিল কিন্তু 26% কাছাকাছি। মানে আমরা যদিও হচ্ছে প্রায় সবগুলি আসনে আওয়ামী লীগ দুটি বাদ দিয়ে যেতে, তারপর কিন্তু ভোটের হিসাবে তাদের ভোট, আওয়ামী বিরোধী ভোটকে যদি আমরা পাকিস্তানের পক্ষের ভোট ধরি, হ্যাঁ, সেটাও হচ্ছে কিন্তু বেশ বড় ছিল। মানে 26% ভোট বেশ বড় ভোট আর কি সেটা ছিল। তার উপরে হচ্ছে যখন দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, এরপরে আমরা দেখব হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও যেটা হচ্ছে প্রবাসী সরকার থেকেই আমরা দেখেছি যে ক্ষমতা একটা স্ট্রাগল,
মানে বঙ্গবন্ধুর পরের লেয়ারে এই ক্ষমতার স্ট্রাগলটা ছিল, যেখানে খুব পরিষ্কার করে বললে যদি আমরা বলি, তাজউদ্দিন একদিকে, খন্দকার মুশতাক আরেক দিকে। এইটা যদি মোটা দাগে যদি আমরা ধরি যে আওয়ামী লীগের মধ্যে বিরোধ, এর বাইরে হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের বিপক্ষে জাসদের উত্থান ঘটে। আপনি জানেন হচ্ছে তখন জাসদের নেতৃত্বাধীন একটা গণবাহিনী ছিল, এবং তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাদের ঘোষণাই ছিল যে তারা দেশের ক্ষমতা দখল করবে। তো এই অবস্থায় হচ্ছে এক ধরনের মানে স্বাধীনতার যুদ্ধের পরপরই এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি ছিল। এটাকে অনেক কেউ সেভাবে হয়তো গৃহযুদ্ধ বলেনি, বাট আমি মনে করতে পারি, আমি বলি যে হচ্ছে এইটা একটা আসলে গৃহযুদ্ধ পরিস্থিতি ছিল। তো সেই পরিস্থিতিতে দেশ শাসন করা, মানুষের মানে দেশ পুনর্গঠন করা, গণতান্ত্রিক শাসন চালিয়ে যাওয়া, আইনের শাসন চালিয়ে যাওয়া, সেটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপরে হচ্ছে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকার কম বেশি সফল ছিল, এটা বলতে হবে। কিন্তু ওই যে বললাম যে এই যে একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতি, এবং সেইখানে হচ্ছে সরকার বিরোধী রাজনৈতিক সহিংসতা ছিল, সরকার বিরোধী যে রাজনৈতিক শক্তির সে ধরনের হচ্ছে সহিংসতা ছিল। তারপরে যারা পরাজিত পক্ষ তাদের সক্রিয়তা ছিল, এবং এটা মনে করার সঙ্গত কারণ রয়েছে যে পরাজিত শক্তি বলতে যদি পাকিস্তানকে ধরি, পাকিস্তানের এক ধরনের ইনভলভমেন্ট বা মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ছিল, যেটা হচ্ছে আমরা স্ট্যানলি উলপার্টের বই যদি আমরা পড়ি সেখান থেকে জানা যায় যে হচ্ছে আমাদের এখানকার একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক, তিনি হচ্ছে পাকিস্তানের ভুট্টোর কাছে, জুলফিকার আলী ভুট্টোর কাছে অস্ত্র, বঙ্গবন্ধুকে হত্যার জন্য অস্ত্র কেনার জন্য সহায়তা চেয়েছিল। তো এই ধরনের ব্যাপারগুলি রয়েছে, যদিও খুব কনক্লুসিভ কথা কোনো এখনো গবেষক হয়তো পরে বলবেন, কিন্তু এই তথ্যগুলি রয়েছে। তো এখন যেই কারণে আবার মানে রাজনৈতিক প্রোপাগান্ডার সূত্রে বঙ্গবন্ধু কিলিংকে জাস্টিফাই করার যে একটা ব্যাপারও থাকে, যে অনেকে বলেন যে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, বাকশাল করা হয়েছিল। আমি মনে করি না যে এইগুলি কোনো কারণ, বরং আমি বলবো যে হচ্ছে ওই সিভিল ওয়ার পরিস্থিতিতে একটা হচ্ছে দেশি বিদেশি শক্তির ইন্ধনে কয়েকজন আর্মি অফিসার এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেখেছি ৭৫-এর হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি তার দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। ১৯৮১ সালে শেখ হাসিনা নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে এসে সরাসরি রাজনীতিতে যোগ দেন, শুরু করেন গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। ২৩ বছর পর ১৯৯৬ সালে তার নেতৃত্বে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। ২০০১ সালে ক্ষমতা হারালেও ২০০৯-এর নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে দলটি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সহ যেসব মূলনীতির উপর ভিত্তি করে আওয়ামী লীগ গড়ে উঠেছিল, সেই নীতি থেকে আওয়ামী লীগ অনেকটাই সরে গেছে বলে সমালোচনা উঠেছে। কেউ কেউ বলছেন এই আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নেই। আধুনিক এই পরিবর্তনশীল বিশ্বে যখন নতুন প্রজন্ম রাজনীতি নিয়ে সচেতন হয়ে উঠছে, নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে, সত্য মিথ্যা নিরূপণে কিংবা ভোটের রাজনীতিতে লাগছে নতুন হাওয়া, সেই সময় আসলে আওয়ামী লীগ কোথায় দাঁড়িয়ে আছে? কিংবা যদি এভাবে বলি যে নানা সমালোচনার সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের এখন কি করা উচিত, আপনি কি বলবেন? এখন কি করা উচিত? ৭৫ বছর পার হয়ে গেল, দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলির সম্ভবত খুব বেশি নেই, মুসলিম লীগ রয়েছে। এখন আওয়ামী লীগ প্রতিষ্ঠার কালে আওয়ামী লীগের নামের সঙ্গে তো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপরে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপরে হচ্ছে আওয়ামী মুসলিম শব্দটি বাদ পড়ল, আওয়ামী লীগ হলো এটা ৫৫-তে এসে।
তখন মানে গোড়ার দিকে হচ্ছে ধর্মনিরপেক্ষতা তাদের, আমরা যেটা নিয়ে কথা বলছি, তাদের তো আদর্শের মধ্যে, প্রতিষ্ঠার আদর্শের মধ্যে এটা ছিল না। পরে হচ্ছে যে যখন মানে একটা বড় হিন্দু জনগোষ্ঠী আমাদের এখন কমে গেল, একটা বড় হিন্দু জনগোষ্ঠী ছিল, তো হিন্দু জনগোষ্ঠী তো তারা আওয়ামী লীগ করতে পারতো না যদি মানে মুসলিম শব্দটি বাদ না পড়ে, এবং তাদেরকে এই একটা ইনক্লুসিভ পার্টি করার চিন্তা থেকেই হচ্ছে এই শব্দটি বাদ দেয়া হয় এবং অসাম্প্রদায়িক এক ধরনের চরিত্র অর্জন করে, যেটা আমরা দেখব হচ্ছে এর পরের যে রাজনৈতিক সংগ্রামগুলি হয়েছে সেগুলির মধ্যে এই দাবিটা যখন স্বাধীনতার আগে আগে এটা একটা বড় দাবি হয়ে উঠলো। যখন আমরা স্বাধীনতার স্লোগান দেখি, যে আপনি দেখবেন হচ্ছে পোস্টারে দেখবেন আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, সবার পরে আমরা বাঙালি, হ্যাঁ, তারপরে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তো এই ধরনের স্লোগানগুলি যখন আপনি জানেন হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা নিয়ে হচ্ছে, ধর্মনিরপেক্ষতা কেন সংবিধানে আছে, কেন আওয়ামী লীগ এটা ধারণ করে, সে নিয়ে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের কথা রয়েছে, যে উনি বলছেন যে যদি বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতার চেতনার উপর দাঁড়িয়ে, এবং সেই চেতনা যদি রক্ষা করা সম্ভব না হয়, এই বা স্বাধীন বাংলাদেশ সে অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে উনি শঙ্কা প্রকাশ করেছিলেন। তো এখন যদি সেই কথাতেই আসি, যে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগ সমর্থকরা সবাই বলেন হচ্ছে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ এগুলি সমার্থক। ঐতিহাসিকভাবে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বক্তব্যের অনেকখানি সত্যতাও মিলবে। কিন্তু এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই অনেক পরিক্রমা, দেশের স্বাধীনতার এত বছর পর এবং আওয়ামী লীগ টানা প্রায় 15 বছর ক্ষমতায় রয়েছে, এখন এই প্রশ্নগুলি কেন উঠছে? এইটা হচ্ছে কি, এখন একটা জিনিস বলে হচ্ছে পোস্ট আইডিওলজিক্যাল টাইম এখন চলছে, যে আদর্শ উত্তর সময় চলছে। রাজনীতিতে আদর্শ একটা তিরোহিত একটা ব্যাপার হয়ে গেছে। মানে পৃথিবীতে আর কোনো কিছু, গণতন্ত্র ঠিক গণতন্ত্রের মতো না, সমাজতন্ত্র ঠিক সমাজতন্ত্রের মতো না, ধর্মনিরপেক্ষতাও ঠিক ধর্মনিরপেক্ষতার মতো না, হ্যাঁ। তো এবং এই জায়গায় যে এইখানে আমি এই কথাটাও বলবো যে আওয়ামী লীগ একসময় আওয়ামী লীগ তার থেকে গঠনতন্ত্র থেকে হচ্ছে ধর্মনিরপেক্ষতার বদলে সব অসাম্প্রদায়িক শব্দটি নিয়ে আসছে। কারণ একটি প্রচার ছিল যে ধর্মনিরপেক্ষতাটা হচ্ছে এক ধরনের ধর্মহীনতা, সেটা আওয়ামী লীগের লোকজন বারবারই বলে আসছে। তো সেই প্রোপাগান্ডা এড়াতেই হচ্ছে অসাম্প্রদায়িকতা শব্দটা এনেছে। তো এখন হচ্ছে ধর্মনিরপেক্ষতা যে অর্থ বহন করে আমাদের রাজনীতিতে, ঐতিহাসিকভাবে যে অর্থটা বহন করে, এখন অসাম্প্রদায়িকতা যদি বলেন এটা একটু 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 সফটার শব্দ, হ্যাঁ। তো সেই দেখলে এটা বলতে হবে যে আওয়ামী লীগ এই পরিবর্তিত রাজনীতি এবং সময়ের সঙ্গে খাপ খাওয়ার অজুহাত নিয়ে আমার মনে হয় তাদের মূল চরিত্রের সঙ্গে আপোষ করছে। এখন একটি এগ্যালিটেরিয়ান, একটা ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক, একটি সমতাভিত্তিক সমাজ, যেখানে হচ্ছে ধর্ম, বর্ণ এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবাই রাষ্ট্রের কাছ থেকে সমান সুযোগ পাবে, সেই রকম একটি রাষ্ট্র তৈরির জন্য আধুনিক সময়ে, এই সময়ে এসে যেই ধরনের রাজনীতিটা নতুন করে তৈরি করা দরকার। এখন তো আর ঠিক ভাষা আন্দোলনের 52 সাল, 66 সাল,
এমনকি 71 সালের সে রাজনীতি করলেও তো হবে না, কিংবা হচ্ছে এরশাদের বিরুদ্ধে যে রাজনীতিটা করেছে, একনায়ক সামরিক একনায়কদের বিরুদ্ধে যে রাজনীতিটা করেছে, সে রাজনীতির সময় তো এখন না। হ্যাঁ, সমাজে কিন্তু এখনও বৈষম্যটা রয়েছে, এখনও হচ্ছে বৈরী শক্তি আছে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই বড় অভিযোগটা আসছে যে হচ্ছে গণতন্ত্র সংকোচন করছে তারা, বাক স্বাধীনতা এবং অন্যান্য নানান প্রশ্নে তাদের বিরুদ্ধে যে হচ্ছে অভিযোগটা উঠছে, সেই জিনিসগুলি আওয়ামী লীগকে অ্যাড্রেস করতে হবে। আরও আচরণে আরও গণতান্ত্রিক হতে হবে, এবং হচ্ছে ওই যে বললাম যে নতুন শতাব্দী এবং যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করে নতুন রাজনীতি তৈরি করতে হবে। এবং সেখানে অবশ্যই হচ্ছে জনগণের অংশগ্রহণটা থাকতে হবে। যেমনটা অভিযোগ আসছে যে এখন যে আওয়ামী লীগের মধ্যে গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছে, পরিবারতন্ত্র তৈরি হয়েছে, নানান প্রায় দেশের সব জায়গায়, সেই অভিযোগগুলি অনেকখানি শক্তিও। এই সমস্যাগুলি আওয়ামী লীগকে অ্যাড্রেস করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এছাড়া সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ। এসব জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।